শুরু করি তারপরে প্রয়োজন অনুযায়ী আমরা So this is basically Node 4. It is networking, right? Networking MS705. আচ্ছা, আপনারা যে এমআইএস করছেন, এমআইএস এর কোন ক্লাসে কি আলোচনা হয় যে এমআইএস এর আসলে কাজগুলি কি কি? এখন পর্যন্ত এমআইএস এর কাজ কি? মানে আপনি এটা তো ডেটাবেস করলেন, এটা তো নেটওয়ার্ক করলেন, ফাইন। সো হোয়াট ইজ দ্য ফাংশনস অফ এমআইএস বেসিক্যালি? তো এরকম দু একটা কোশ্চেন আমি যেমন এই যে এটা লাস্ট টাইমের সাজেশন কোশ্চেন ওইগুলি তো আপনারা কম বেশি পড়বেনই। তারপরে এরকম যেমন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অ্যান্ড রোল অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন মডার্ন অর্গানাইজেশনস, হাউ ডাজ এমআইএস কন্ট্রিবিউট টু ডিসিশন মেকিং প্রসেস, প্রোভাইড এক্সাম্পল টু সাপোর্ট ইওর অ্যান্সার। সংক্ষিপ্ত এক্সাম্পল দিয়ে বললে স্যার বেটার রিলেট করতে পারবো আমরা যে রিয়েল লাইফে কোথায় কাজে লাগে বা অফিসে কিভাবে কি কোন জায়গায় আপনি আপনার 40 জনকে মেইনটেইন করতেছেন না, আপনি একটা কোনো টেকনোলজি ইউজ করতেছেন, সোশ্যাল একটা অ্যাপ ইউজ করতেছেন, প্লাস হয়তো আপনি তাদের এইচআর এর জন্য একটা কোনো সফটওয়্যার আছে, আপনি আবার এই জিনিসগুলো রিপোর্ট আকারে কোন একটা প্রসেসে ব্যবহার করে আপনি ম্যানেজমেন্টকে জানাচ্ছেন, আবার ম্যানেজমেন্টের কাছ থেকে আপনার কোঅর্ডিনেট বা ম্যানেজমেন্টের অর্ডারগুলো নিয়ে থ্রু ডিফারেন্ট কাইন্ডস অফ সলিউশন বা সফটওয়্যার, যখন আপনি এটা কমপ্লিটলি টেকনোলজিতে চলে যাবেন, আপনার এই ম্যানুয়াল হাফ নেট টেকনোলজিতে যখন কমপ্লিটলি টেকনোলজি চলে যাবেন, এটাই হচ্ছে এমআইএস। যে আপনি ম্যানেজারিয়াল জিনিসগুলা ওভারঅল হোল অর্গানাইজেশনে ফিল আপ করতেছেন এবং তাদের ফিডব্যাকগুলো ম্যানেজারের কাছে নিয়ে যাচ্ছেন, প্লাস কোম্পানির কমপ্লিট ওয়ার্কফ্লো বা কোম্পানির সম্পূর্ণ টাস্কগুলো কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা ফ্রেমওয়ার্ক বা সার্ভিসের থ্রুতে ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন চলে যাচ্ছে এবং তাদের সকল ইনফরমেশনগুলো পার্ট বাই পার্ট দিয়ে ডাটাবেস করলেন, বুঝাইলেন, ডেটাকে মানে সিকিউর করলেন, কোন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করে ম্যানেজারের বা ওই পজিশনে ম্যানেজমেন্টের পজিশনে দিলেন, যাতে তারা ওই ইনফরমেশনগুলো কোন একটা সিস্টেমের মাধ্যমে ইউজ করে আপনার কোম্পানির আউটপুট ভ্যালুয়েশন সবকিছু আপনি ডিজিটাল টেকনোলজিতে চলে আসবেন, এটা ম্যানুয়াল সিস্টেম থাকবে না, যার কারণে আপনি রিপোর্টিংটা অনেক ইজিয়ার হয়ে যায়। ওই যে ডেটাবেসের ব্যবহারটা একটা যেমন, নেটওয়ার্কের ব্যবহার একটা যেমন, ঠিক আছে, এই বিষয়গুলিকে আপনি প্রপারলি ইউজ করতে পারাটাই হচ্ছে। এগুলো তো স্যার আমরা সবকিছু সফটওয়্যারের মাধ্যমে করি এখন, মানে সফটওয়্যারে স্যার টান দিলেই কার সেলস কত বা কার কি রিপোর্ট, কিন্তু ওই সফটওয়্যারটা প্ল্যানিং করতে হবে যে আমার আসলে কি দরকার, কি সফটওয়্যার বানাবো, সেটা তো আপনাকে সফটওয়্যারের মধ্যে কি ফ্যাসিলিটিস থাকবে, রাইট? ফ্যাসিলিটিস সফটওয়্যার আপনাকে দিবে, সেটা তো আপনাকে বলতে হবে। আমি মনে করেন সফটওয়্যার তৈরি করি, আপনি এক কোম্পানি অপশনগুলো হ্যাঁ, আপনি কোম্পানি ওনার, সো আপনি কে মাথায় থাকতে হবে যে আমার এই কাজ লাগবে, আপনি সফটওয়্যার কোম্পানিকে কি বলবেন যে এটা লাগবে, তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যার তৈরি কিভাবে ফিল্টারেশন হবে। হ্যাঁ, আপনি তো ওই এইটা দিবেন যে আমার এই রকম সফটওয়্যার চাই, তো সেই বিষয়গুলিকে মানে সবকিছু অটোমেশন হয়। সফটওয়্যার দিয়ে কি কি পসিবল ওই ধারণাটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আরেকজনকে বুঝিয়ে দিতে পারবেন। দেখেন যে যদি আপনারা ব্যস্ত মানুষ সবাই, তারপরেও যদি কখনো সময় হয় তাহলে এই জাস্ট একবার ওয়ান টাইম রিড আউট যদি করেন, জাস্ট একটা গল্প পড়ার মতো পড়ে যান, তাহলেও এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। দেন ফার্স্টে কোশ্চেনটা কিন্তু তিনটা পার্ট আছে, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ, এখানে বেশ কিছু কোশ্চেন আছে, বেশ নোটটা বেশ বড় 38 পেজ, মানে মনে হয় 30-40টা কোশ্চেন, 30টা মতো কোশ্চেন আছে। তো সবগুলি আপনারা পড়তে বলছি না, আপনারা জাস্ট নিজের ধারণা নেওয়ার জন্য জাস্ট পড়ে গেলেন, মানে চোখ বুলা যাওয়া, যেটা এরকম ভাবে পড়ে গেলে দেখেন যে এক্সপ্লেন দ্য কনসেপ্টের মধ্যে আমরা এইটার কনসেপ্ট দিচ্ছি। দেখেন কনসেপ্ট অফ কি আছে, ডেটা আমি খালি মেন বোর্ড পয়েন্টগুলি বললে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে ডেটা কালেকশন এন্ড ইন্টিগ্রেশন, ডেটা কালেক্ট করে ওটাকে ইন্টিগ্রেট করা, এটা ম্যানুয়ালি করাটা কতটা কঠিন ছিল, যেটা এখন আপনি খুব সহজেই ডেটা সেন্ড করতে পারছেন, আদান প্রদান করতে পারছেন। এবং আপনি মনে করেন আপনার 10টা শোরুম আছে, 10টা শোরুমে আপনি হেড অফিসে বসেন, তাহলে 10টা শোরুম থেকে কন্টিনিউয়াস ডেটা আদান প্রদান হচ্ছে, আপনি প্রোডাক্ট সেন্ড করছেন আপনার হেড অফিস থেকে শপগুলিতে, শপে যা সেল হচ্ছে টাইম টু টাইম ওরা বলে দিলেন যে সফটওয়্যারের প্রতি 1 ঘন্টা পর আপনার কাছে আপডেট চলে আসবে অটোমেটিক। তাহলে ওইখানকার সফটওয়্যার থেকে আপনার সফটওয়্যার আপডেট চলে আসবে যে আপনার এখন এই লাস্ট 1 আওয়ারে কি সেল হয়েছে,
এবং আপনি লাস্ট 1 আওয়ারে যদি কোনো প্রোডাক্ট এখান থেকে সেন্ড করে থাকেন তাহলে আপনার ইনভেন্টরি বা স্টকটা কি আছে, কারেন্ট স্টকে কত টাকা আছে, কত প্রোডাক্ট আছে, তার ডিটেইল স্পেসিফিকেশন এগুলি কাগজ কলমে আগে করা হতো। একটা সহজ এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। তাহলে কাগজ কলমে আগে করা হতো, অনেক আপনাকে হিসাব চাইলে আপনি ম্যানেজারের কাছে যখন হিসাব চাইতেন ম্যানেজার অনেক করে টরে দিত। এখন আপনি নিজের জায়গায় বসে জাস্ট সাম ক্লিক 2 or 3 ক্লিকসের মাধ্যমে আপনি ইজিলি রিপোর্ট পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ফ্যাসিলিটি যেটা হচ্ছে ডেটা কালেকশন, ইন্টিগ্রেশন, ইনফরমেশন প্রসেসিং, বিভিন্ন ইনফরমেশনগুলিকে বিভিন্ন ইনফরমেশনগুলিকে ওইটা ইআরপি কনসেপ্ট যেটা ওটা তো ইআরপি যেটা আপনি বললেন ইআরপি কনসেপ্টই। তো এটা তো এমআইএস এর একটা ইআরপি একটু উঠান, ঘুমায় গেছে ভাই নাজমুল, ঘুমায় গেলে হবে না। আচ্ছা, তারপরে দেখেন যে ইনফরমেশনকে প্রসেস করার বিভিন্ন ভাবে প্রসেস করা। আপনি একরকম ডেটা আছে ওটাকে ডেটা টাইপ কনভার্ট করতে পারছেন। আপনি বলছেন ইনফরমেশন স্টোরেজ এন্ড রিট্রাইভাল, হিউজ ইনফরমেশন। আপনার এত বড় বড় খাতা লেগে যেত আগে, টালি খাতা ভরা থাকতো, অনেক হিসাবের খাতা থাকতো। এখন ওরকম 500,000 খাতাও তো একটা ছোট পেন ড্রাইভের মধ্যে স্টোরেজ করা সম্ভব। তাহলে এইটা ডিজিটাল টেকনোলজিতে যে আপনি আসেন, আপনি ছিলেন ম্যানুয়াল টেকনোলজি, আপনার সব কাজই আগের মতোই চলছে, বাট ওটা ডিজিটালে চলে এসেছেন। সো দিস ইজ দ্য ইনফরমেশন স্টোরেজ, এন্ড স্টোরেজ থেকে আপনি ডেটাকে রিট্রাইভ করছেন। স্যার গভর্নমেন্ট ব্যাংকগুলোতে স্যার নোটিস করলাম ওরা এখন যেটা করে স্যার, একবার ডেটা নেয় কম্পিউটারে, আরেকবার হাতেও লেখে স্যার। এই জিনিসটা কেন স্যার? এটা ট্র্যাডিশন, এবং এখন বলতে পারেন যে কোনো কারণে ওইটার উপর বিশ্বাস করে না, যে ওইটা যদি কোনো কারণে প্রাইভেট ব্যাংকগুলোতে গেলে ওরা ওখান থেকে এন্ট্রি করে সবকিছু নিয়ে নিচ্ছে, কিন্তু সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংকে গেলে এখন ওরা খাতায় লেখে। আপনারা জানেন তো যে ডেটাবেসে মিরর ইমেজ থাকে, মানে ডেটাবেসের মিরর ইমেজ থাকে এই জন্য যে ডেটাবেস যেই সার্ভারটা ওটার মধ্যে যেই হার্ড ডিস্কে সেভ হচ্ছে ওই রকম আরো 3টা বা 4টা হার্ড ডিস্ক থাকে। প্রথম হার্ড ডিস্কটা ক্র্যাশ করলো, সেম যা আছে ওখানে হুবহু দ্বিতীয় হার্ড ডিস্কে অটোমেটিক কপি হয়। মনে করেন আপনি একটা ফাইল ডেটাবেসে কপি করলেন, মানে হার্ড ডিস্কে কপি করলেন, প্রথমটাতে যখন কপি করবেন বা ডিলিট করবেন, দ্বিতীয়টাতে তাই সেম হুবহু ইমেজ চলে আসবে। মানে আমি আয়নার সামনে দাঁড়াইলে আমার যদি এখানে একটা দাগ দিয়ে আয়নার সামনে দাঁড়াই, দাগটা দেখা যাবে, দাগটা মুছে দিলে ওটা মুছে যাচ্ছে। এই জন্য মিরর বলা হয়। তাহলে 4টা মিরর থাকে, মানে 3টা মিরর আর একটা ইমেজ, টোটাল 4টা। সেটআপের সময় বলে দিতে হয় যে এটা আপনি আমাকে মাল্টি লেয়ার না, এটা অটোমেটিক। আপনি ডেটাবেস সার্ভার মানে আপনাকে ওরকম মিরর, আপনি নরমাল সার্ভারে আপনি যে কোনো একটা ওয়েব সার্ভার, দেখেন আমার ছোট একটা পার্সোনাল ওয়েবসাইট চালাবো একটা আমার ল্যাপটপ থেকে, তাহলে এইখানেও আমি যদি একটা সার্ভার মেশিন করি তাহলে ওখানে 2টা হার্ড ডিস্ক অটোমেটিক চলে আসে। আর ওইটাকে হোস্ট টাইপের প্রোগ্রাম আছে কিছু, ওই প্রোগ্রামকে মিরর করা যায়। মানে মিরর করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, যেটা কি করে প্রথম হার্ড ডিস্কের হুবহু কপি দ্বিতীয় হার্ড ডিস্ক বানায়। এন্ড ফার্স্ট হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে গেল মনে করেন, ওই যে কাগজে লেখে কেন, কারণ ওরা মনে করে যে হার্ড ডিস্কটা যে কোনো টাইম নষ্ট হয়ে যেতে পারে, যেটা অনলাইনে কেউ ঢুকে যে কোনো সময় উল্টাপাল্টা করে দিতে পারে, তাই না? তাহলে কাগজে লেখা থাকলে ওইটা দেখে ওরা মিলাই দিবে। তো সিকিউরিটি এখন এই জন্য এটা এনশিওর করা হয় অনেক বেশি। আর তারপরে তো ব্যাংকের সাইট হ্যাকিং হয়, এই সাইট হ্যাকিং হয় না, হ্যাকিং হওয়া মানে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে কাগজে লেখাটা নিরাপদ, যেখানে উল্টাপাল্টা হয়েছে বা যেখানে সাসপিসিয়াস কিছু আছে সেটা আমি কাগজের সাথে ক্রস চেক করতে পারছি। আদারওয়াইজ কি হয় যে আমার একটা হার্ড ডিস্ক, 2টা হার্ড ডিস্ক, 3টা হার্ড ডিস্ক নষ্ট হলেও চতুর্থটা তো থাকে, 3টা তো একবারে নষ্ট হবে না এট এ টাইম। আর এখন যদি মনে করেন পলকের মতো কাহিনী হয়, ডেটা সেন্টারই উড়ে গেছে। ডেটা সেন্টার কি ভাই এরকম রাস্তার পাশে থাকে যে এটিএম বুথ রাস্তার পাশে আগুন দিল রাস্তায়, ডেটা সেন্টার পুড়ে গেল? স্যার এটা কোনো হয় না, 200 টাকা ট্রানজাকশন একটু করলে ওইটা নোটিফিকেশন আসে বা ওইটার ট্রেস চলে আসে। বাংলাদেশে যে এত টাকা সরাই নিল, ওরা কি কোনো নোটিফিকেশন বা কিছু পায়নি ওরা? ওই যে নোটিফিকেশন আপনি অন রাখছেন দেখে, এটা যদি আপনি চার্জ দেন, আমি ওই বড় বড় অ্যাকাউন্টগুলিতে নোটিফিকেশন ওরা ওইভাবে রাখছে কোনোভাবে, মানে দেখছে, দেখার পরে ইগনোর করে গেছে। নোটিফিকেশন তো রেগুলার টাকা চলে যাচ্ছে, লগ থাকে, পুরো লগে সেভ হয়ে যায়। নোটিফিকেশনটা কখন পাবে? যখন একটা জিনিস লিগ্যালি হবে, আমি লিগ্যাল জিনিসের জন্য আমি অ্যানাউন্সমেন্ট পাবো যে আমার ভাই, কিন্তু তারপর লগ ইলিগ্যাল ছিল না, স্যার লগও আসছিল, ইলিগ্যাল আছে আগে ভাই, আসলে লেলে ঝুলে খায় লগ। স্যার এটা তো আসলে ইলিগ্যাল কিছু না, কথা হচ্ছে এটা ছিল গভর্নমেন্ট বডি ছিল, ওরা সিম্পল ব্যাংকে ফোন করে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে যে কারণ এখানে কিন্তু আপনার হচ্ছে ওই ইয়াতে যেটাকে আমরা বলেছি পেমেন্ট গেটওয়ে যেরকম ওরকম ব্যাংকের যে গেটওয়ে গুলো আছে ওখানে তো প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা অ্যামাউন্ট বসানোই থাকে, এবারে ট্রান্সফার করতে পারবেন না।
ওই একটা সার্টেন মোমেন্টে নেটওয়ার্ক অ্যাডমিনকে ফোন দিয়ে উপর থেকে বলা হয় এই যে প্যারামিটারটা ইনফিনিট করে দেবে শেষ। লক তো অবশ্যই আছে, সবই আছে, ও তো পাঠাতে পারবে না কোনো ভাই সিস্টেম তো আছে, সিস্টেমের মধ্যে দিয়েও সিস্টেমের কে ওভাররাইড করছে। আপনি পেন্সিলে লিখছেন, পেন্সিল থেকে লেখাটা ছিল মনে করেন 10 কোটি, আপনি ওখানে ইনফিনিট দিয়ে রাখছেন শেষ। স্যার স্কলারস কি করে রেজাল্ট টেবুলেশন হয়? ট্যাবুলেশন হয়, হার্ড কপি নেওয়া থাকে না? হার্ড কপি থাকে কন্ট্রোলারের কাছে। টেবুলেশন সেমিস্টার শেষে পুরো টেবুলেশন শিট প্রিন্ট করে ওটা কন্ট্রোলারের কাছে থাকে। ইভেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গ্রেড শিট প্রিন্ট করা হার্ড কপি থাকে। মানে আপনাদের এই MIS 705 এ এই স্প্রিং ফল 24 এ কি গ্রেড পেয়েছেন ওটা প্রিন্ট করা থাকবে এবং ওখানে নিচে কোর্স টিচার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কন্ট্রোলার, প্রক্টর সাইন থাকে না, কন্ট্রোলার সাইন, এই তিনটা সাইন থাকে, ঠিক আছে? তো ওই হার্ড কপি রাখা হয়। আমার তো সব আছে, এনি টাইম প্রিন্ট করতে পারছি। আমাদের মানে যে ERP সফটওয়্যার আপনাদের কি রেজিস্ট্রেশন হয়েছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া যাবে? স্যার সবার হয়নি। আচ্ছা যাই হোক, আমাদের ERP তে এনি টাইম ঢুকে আমি আজ থেকে 2 বছর আগেও যে কোর্স নিয়েছি সেই কোর্সের ডিটেলস এবং থেকে শুরু করে সবকিছুই দেখতে পারবো। তাহলে আমার প্রিন্ট করে রাখার দরকার কি? হ্যাঁ না আছে, না আমি ওই যে ডেটাবেজের কনসেপ্টের জন্য এটা আমি এই জন্য বলতেছি যে হ্যাঁ আমাদের আছে, টেবুলেশন শিটও আছে এবং ইন্ডিভিজুয়াল গ্রেড শিটও আছে। জি এই সম্পূর্ণ স্যার আসলে মানে যেভাবে এই হার্ড কপিটা ওয়েস্টেজ আসলে এক সময় যেটা হচ্ছে একটা সময় ছিল যখন এখন ধরনের যে বাংলাদেশের বিমা সেক্টর ওদিন জানলাম যে মোটামুটি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ওভারঅল 35 কোটি পৃষ্ঠা আছে। তো এখন সম্পূর্ণ রোবাস্ট সিস্টেম করতেছে, ডিজিটাল বানাইতেছে, তার ফলে এখন এই 35 কোটি পেজ স্যার বসে বসে সিঙ্গেল পেজ করে স্যার দিয়ে মেশিনে স্ক্যান করে এটাকে ডাটাকে ডিজিটাল ভার্সন বানানো হচ্ছে। ওদের মত একটা বাংলাদেশি আরেকবার একটু বলুন তো কি করছে বুঝিনি। মানে স্যার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট হচ্ছে, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, তো তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের একটা পার্ট। তো এই প্রজেক্টে হচ্ছে এই জীবনটাকে সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের মতো কমপ্লিটলি রোবাস্ট এন্ড রিয়েল টাইম করতেছে। টোটাল ইনভেস্টমেন্ট মানে তারপর চাকরির উপর থেকে কমপ্লেক্স সব ওয়ার্ল্ড ব্যাংক দেখবে, কমপ্লিট করার পর হচ্ছে বাংলাদেশের ইন্স্যুরেন্স যে অথরিটি ইন্দ্রাকে এটা বুঝিয়ে দেবে। সো ওইখানে হচ্ছে একটা প্রজেক্টের একটা প্যাকেজ হচ্ছে আপনার যে হার্ড কপিগুলোকে সম্পূর্ণ ডিজিটাল ডেটা কনভার্ট করা। তো সেই হার্ড কপিটার নাম্বার হচ্ছে অ্যারাউন্ড 35 কোড। হার্ড কপিটা কি ইমেজ করে ডিজিটালে কনভার্ট করছে নাকি ইমেজ করে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে? একদম পুরো টপনচ একটা সফটওয়্যার। এবং স্যার এই পেজগুলো হচ্ছে যে এইরকম বড় বড় লেজার, 2 ফুট একটা লেজার, এরকম জিনিসগুলো লাগে মানে একবারেও মানে এত বড় এত মোটা যে নরমাল কোন স্ক্যানার না, স্ক্যানারটা হচ্ছে 4 ফুট একটা স্ক্যানারের মধ্যে পুরো খাতা ট্যাগ করে দিয়ে একটা সিঙ্গেল পেজ করে এই 35 কোটি পেজ এখন হচ্ছে করা লাগতেছে। এখন যখন করা হচ্ছে অনেক আগের ডেটাগুলি তো স্কিপ করলেও হয়, 72 সাল থেকে হ্যাঁ, অনেক আগের ডেটা স্কিপ করলেও হয়। ওটা রূপালী ব্যাংক স্যার কলের আগে স্যার এই কাজটা করছে। এইটা এরকম তো আরো হয়েছে, যেমন দলিলগুলোর ডিজিটালাইজেশনের জন্য নাম যা হয়েছে একটা যেমন ইচ্ছা ধরে নিছে একটা, মানে বেশিরভাগই ইগনোর করে, কারণ এইগুলো আলাদা, কারণ জমিটা তো এখন স্টেবল আছে, একটা জমিটা তো আছে, জমিটা তো চলে যায় না। আগেকার দলিলগুলো তো সব এখন ডিজিটালাইজ করা হচ্ছে। দলিলের সাথে হচ্ছে আরো যে দাগ নাম্বার, CSRS, BS এইগুলো সব আপডেট করা হচ্ছে। তো এইগুলো আপডেট ওই স্ক্যান করে লেখাগুলো যখন দিচ্ছে সফটওয়্যার, নাম তো ইমেজটা রাখতেছে না, পুরো ইমেজটা হবে দেখা যায় না, তো অটোমেটিক দেখা যায় না। এইগুলা তো হচ্ছে গভর্নমেন্ট করতেছে নরমাল, এখানে করতেছে বললাম না একটা স্ক্যানার হচ্ছে 4 ফুট লম্বা আর 3 ফুট চওড়া। যে দলিলের লিখছে ওর যা লিখছে ওই দলিলের অরিজিনাল কপি আপনি করতে পারবেন না, দলিল এরকম আপনার দলিলের হচ্ছে দেখতে হবে, আপনাদের সংখ্যা দেখতে হবে যে কি লিখছে, প্রতি আর কত বাই কত, যা এখনকার দলিলগুলো তো ইয়ে করে টাইপ করা তবে দলিল লেখার সিস্টেম ছিল পাকিস্তান আমলের অর্ধেক আরবি লেখা, আবার উত্তর বাংলা, আমাকে আবার ইংলিশ হচ্ছে
আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, এই অ্যাটেন্ডেন্সটা বাদ দিয়ে দিই, আগের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে 70 ডেটাবেজের যারা আছেন তাদেরটা দেই, বাকিদেরটা ওই আপনাদের আসলে পরে দিয়ে দেন, সমস্যা নাই অ্যাটেন্ডেন্স নিয়ে। দেখতে পাচ্ছি না। মোহাম্মদ সাইদুর রহমান 44, 51, 62, 62 স্যার। আপনি 62, আব্দুল্লাহ মামুন। আচ্ছা নাজমুল হোসেন 70, 71, 77, 89, 99, আচ্ছা রাজন and 99, 1 2 3 4। রাজন ভাই ম্যাচ নিছে রাজন এমএস না দিলে রাজন এখানে এসে বসে, রাজন এমএস না দিলে এখানে এসে বসে, তাই বলেন দেখি। আচ্ছা এই চারজনই আর স্যার এই যে আমি বাদ করছি স্যার, আমি ভাই করে দিই স্যার। আমার স্যার নাম আসে নাই স্যার। রেজিস্ট্রেশন করা আচ্ছা তাহলে এই লিস্টে নাই আর কি আপাতত, করে দিন সমস্যা নাই। রাজন কনফার্ম করছে যে এভারেজ নিতে পারবো, তারপরে করতে দিছি। শুধুমাত্র এমএস এর জন্য একুইসি এবং রাজন সহ ক্লাস করব, এই কন্ডিশন দেওয়ার পরে আমরা 8 জন লোক দিয়েছি। আচ্ছা আপনি রাজনকে চিনতেন আগে? আমরা এই বছর আমি করছি ও। 2012 সাল থেকে। ও আচ্ছা আচ্ছা। আরো 4 জন আসবে আমাদের, ওরা কি আজকে আমরা ক্লাস শুরু করবে, নেক্সট ক্লাস থেকে ওরা ক্লাস শুরু করবে। 15 জন হচ্ছে টোটাল। হ্যাঁ এরকম ভালো স্টুডেন্ট এনরোল হয়েছে। সবচেয়ে বেশি এমএস এর রেকর্ড আমাদের আরো না আগে 18 জন ছিল, মানে সি সেট, আপনাদের তো সি সেট নাই তাই না? আপনারা সিজন তো স্যার অনলাইন অনেক কিছু, অনেকজন আসতে পারে, ফিজিক্যালি তো আমাদের তো বেশি না। হ্যাঁ হ্যাঁ না ওই লিস্টে আচ্ছা এটা রিজন কি এত স্টুডেন্ট তো এমআইএস আসার কথা না? আমরা আমরা তো 8 জন। আমরা 8 জন আর বেশি ছিলাম, 2 জনের পরে ফার্স্ট সেমিস্টার পরে আমরাই 8 জন। আমাদের একজন তো ভয়ে ভাগছে যে কি করব না করব। না সিলেবাস অনেক সুন্দর করে খুব ইজি সাজে। সিলেবাস তো যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ভার্সিটিতে ইসি হোক, ইমোলি হোক, সিভিল হোক, হোয়াটএভার খুব ইজিয়ার করে করা হয়েছে। এই যে শুরুতে আমি নিজেই বলছিলাম না যে আপনাদের একদম বেসিক থেকে শুরু করে মিডিয়াম পর্যন্ত, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আছে আর কি। সময় তারপর স্টাডি কেমন একটা ব্যাপার। আর আমাদের সাথে বলছে আমরা 16তে ডিসেম্বরে শেষ হয়েছে, এমসি 2023 এসে আমরা 24 আমাদের 14-15 শেষ হয়েছে। কি ভাই 14 শেষ হয়েছে? ওই যে আমার কোনো সাদল নাই, আরেক জায়গায় ঘুরে আসে না। এসএসসি 7 9 8 আমাদের তো ও তো আমাদের মহাখালী আইএসটিতে 2 বছর, আর আমি তো দুটো মিলে 3 বছর কন্টিনিউ করতে। না আমাদের সময় থেকে আচ্ছা এখানে কে আছেন? এই যে 51 আর 55 ট্রেডিশন ছিল এখন তো তখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, পাবলিকে পরীক্ষা দিবি একবার। আর আমরা তো মোটামুটি শুধুমাত্র ইউনিভার্সিটি এটা তো রেকর্ডিং চলছে, আমরা কথা বলে যাচ্ছি। একটু যেমন বলছিলেন, তো কন্ট্রিবিউশন এন্ড ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি কি ফিল্ডে লাগছে? স্ট্র্যাটেজিক ডিসিশন, ট্যাকটিক্যাল ডিসিশন এন্ড অপারেশনাল ডিসিশন, এই ধরনের বিভিন্ন রকম ডিসিশন। একটা এক্সাম্পলের কথা বলা হচ্ছিল যে কোশ্চেনটা ছিল, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, হাউ ডাজ এমআইএস কন্ট্রিবিউট টু ডিসিশন মেকিং। তাহলে কিভাবে কন্ট্রিবিউট করছে, প্রোভাইড অ্যান এক্সাম্পল। তাহলে কন্ট্রিবিউশন ইন ডিসিশন মেকিং এ দেখাচ্ছি স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এ কি করছে, টপ লেভেল ম্যানেজার্স ইউজ এমআইএস টু অ্যানালাইজ হিস্টোরিক্যাল এন্ড কারেন্ট ডেটা, আইডেন্টিফাই ট্রেন্ডস, মানে কোন দিকে আমি ইনভেস্ট করব, that is identifying the trends, and make long term strategic decision. For example, a retail company might use MIS to assess sales data to decide on expansion plans in different region. Tactical decision making e kemon dekhen, middle level managers use MIS to monitor ongoing operations and make tactical decision to optimize processes. For instance, মানে example আর instance একই কথা. For example, a manufacturing manager could use MIS to track production efficiently and adjust
রিসোর্স অ্যালোকেশন অ্যাকর্ডিংলি। তো বুঝতে পারছেন আশা করি, এটা বাংলা এক্সপ্লেন করা লাগছে না। আর ওভারঅল যে এক্সাম্পলের কথা বলা হচ্ছে, ইনভেন্টরি মানে এমআইএস এর যে ব্যবহার, তার ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা পপুলার ইউজ অফ এমআইএস। দেখেন, in organizations MIS can provide real time restocking, optimizing storage and minimizing holding cost। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে আমরা আমাদের সবকিছুকে অ্যানালাইজ করে এইগুলিকে আপ ডাউন করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী। তারপর সেলস এন্ড মার্কেটিং এ কাজে দিচ্ছে, এমআইএস ক্যান অ্যানালাইজ কাস্টমার ডেটা টু আইডেন্টিফাই বাইং প্যাটার্নস, কি ধরনের জিনিস কিনতে হবে সেগুলি। তারপরে অ্যালাউইং মার্কেটিং ম্যানেজার টু টেইলর ক্যাম্পেইন and promotions to a specific customer segments for increasing sales। ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর ক্ষেত্রেও দরকার, যেটা সবচেয়ে বেশি আমাদের দরকার, যে আমাদের রেভিনিউ কি হচ্ছে, সেটার গ্রোথ কেমন হচ্ছে, অ্যানালাইসিস করেই তো আমরা নেক্সট এর চিন্তাটা নিব, ডিসিশন নিব, যে প্ল্যান করবো আর কি। তো ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর ক্ষেত্রেও কাজে দেয় আর কি। লাস্টে কনক্লুশনে বলছি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আর integral to modern organization, providing the information necessary for informed decision making across all the management levels through data collection, processing and dissemination. And MIS empowers managers to make strategic, tactical and operational decisions that drive organizational success। তো আমাদের যার যেরকম গোল থাকে, সেই গোল অনুযায়ী অ্যানালাইসিস করে তো আমরা সেই গোলের দিকে আগাই। তো সেই অ্যানালাইটিক্যাল সকল কাজগুলি শুধু টেবিল আকারে না, আপনার এমআইএস এর মাধ্যমে আপনার বিভিন্ন রকম ভিজুয়াল প্রেজেন্টেশন, গ্রাফ, চার্ট এটসেট্রা, এগুলির মাধ্যমেও কিন্তু আমরা ট্রেন্ডটাকে বুঝে দেন আমরা সামনে আগাইতে পারি। কারণ এই যে যত রকম সুন্দর সুন্দর আমরা যে চার্টসের প্রেজেন্টেশন দেখি, পাওয়ার পয়েন্টে করতে পারেন, অথবা আরো এখন চার্ট তৈরি করার টুলস আছে। কি কি জানেন এখন লেটেস্ট চলে চার্ট তৈরি করার? এখন তো লেটেস্ট যেটা এখন স্যার বিআই চলে আসছে না, এখন তো বিআই দিয়ে সব কিছু করতেছে। বিআই তো আপনাকে জানতে হবে। অন দা আদার হ্যান্ডে পাওয়ার বিআই তো জানতে হবে। তো অন দা আদার হ্যান্ডে এক্সেলে করা যায়, এক্সেলে অনেক সহজে করা যায়। আপনার ডেটা থাকলে ইনসার্ট থেকে চার্ট দিয়ে দিলে বিভিন্ন চার্টের প্রিভিউ আসে, কোন চার্টটা নিব, সুইটেবল চার্টটা দিয়ে দেওয়া যায় সহজে। পাওয়ার বিআই ইজ ভেরি এফিসিয়েন্ট, খুবই ভালো, কিন্তু আপনাকে তো একটু শর্ট ট্রেনিং নিতে হবে। 2 ঘন্টার একটা ট্রেনিং দিলেই মোটামুটি সম্ভব আর কি। এই 2 ঘন্টায় সময় মানুষের হয় না। আচ্ছা, এরকম বেশ কিছু কোশ্চেন আছে যেটা হচ্ছে অন দা হোয়াট ইজ এমআইএস, এন্ড আপনারা এট দ্য এন্ড অফ দিস সেমিস্টার ইউ আর কমপ্লিটিং দিস কি কোর্স, মানে আপনারা গ্রাজুয়েট হয়ে যাবেন। তো আপনার যদি ভবিষ্যতে কখনো বন্ধু মহলে বা কোথাও যদি কথা হয় যে আচ্ছা তোমরা তো এমআইএস নিয়ে করলা, মেজর নিয়ে মাস্টার্স করলা, তো এমআইএসটা আসলে কি কাজে লাগে, কোথায় লাগে, কিভাবে লাগে, একটু খুঁজায় যদি জিজ্ঞেস করা হয়, আপনার এই বেসিক এই কনসেপ্টটুকু যেভাবে হোক আর কি, আপনার ইন্টারনেট থেকে হোক, এরকম কিছু রিসোর্স থেকে হোক, আমার এই ক্লাস নোটটা থেকে এই নলেজটুকু রাখবেন। এইটা বরং বেশি জরুরি, আপনার ডেটাবেসে 2-1টা কোশ্চেন বা নেটওয়ার্কে 2-1টা কোশ্চেন জানাচ্ছে। বেসিক এমআইএসটা আমাদেরকে কি দিচ্ছে এবং কোথায় লাগছে, কিভাবে লাগছে, এটা স্যার অনেকে কেন লাগছে, অফিসেও জিজ্ঞেস করতে পারে যে তো এমআইএস মেজর কোর্স, হ্যাঁ এমআইএস কি কোর্স, হ্যাঁ সেটাই, ওইটাই তো বললাম। আপনার বন্ধু মহলে ছোট ভাই ব্রাদার বলতে পারে, ভাই আমি তো এমবিএ করব, তাহলে আপনি তো এমআইএস করছেন, আমি তো এমআইএস এখন খুব পপুলার যাচ্ছে, আমার তো এমআইএস করতে আগ্রহী, বলেন তো কি ভাই শিখবো, বা এমআইএস কি বিষয়টা কি, আমাকে ভালো করে এক্সপ্লেন করেন। এবার আপনি কিছু বললেন, বলার পরে সে যদি আরো খুঁজে আরো কিছু জিজ্ঞাসা করে, তাহলে আপনাকে এতটুকু নলেজ নিজের থাকলে আপনি নিজেও কনফিডেন্ট হবে যে আসলে আমি এমআইএস করেছি, এমআইএস বিষয়টা কি। রাদার দেন আপনি ডেটাবেসের একটা টপিক একটু কম জানেন, তাতেও খুব একটা সমস্যা হবে না। স্যার এখনো কিন্তু স্যার বেশিরভাগ জায়গায় এমআইএস অফার করতেছে না বিবিএ কোর্সে বা এমবিএ কোর্স। এটা স্যার আমি নিজেও এমবিএ করছি, রেগুলার এমবিএ করেছি। 2008-এ ভর্তি হয়েছিলাম, 2010-এ শেষ করছি আর কি, 2 বছরের হয় নাই, মানে রেগুলার এমবিএ তো 2 বছরের পারিনি, একটু বেশি লাগছে। এমআইএস মেজর নিয়ে করেছিলাম আজ থেকে 15 ইয়ার্স এগো। আপনারা তো এখন করছেন, বলছেন এমআইএস এখনো চলে না, অনেক জায়গায় আছে।
মানে এখন যারা কি করে তারা চায় যে আমরা এমআইএস চাই, বেসিক্যালি বেশিরভাগই করে কি হয়, মার্কেটিং করে, নাইলে অ্যাকাউন্টিং করে, এই টাইপের ম্যানেজমেন্ট নিয়ে করে। মার্কেটিং অ্যাকাউন্টিং এই দুইটাই বেশি চলে। এখন ওই যে আপনার যে আরেকটা যে নতুন যেটা করে ওই যে সাপ্লাই চেইনটাও অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে। আমাদের কাছে আগে ভালো ভালো ভার্সিটিগুলো তো অফার করতেছে এখন অনেক ভার্সিটিতেই আছে। আমি স্যার মানে নকশাও দেখি নাই যে এমআইএস অফার করতেছে। এমআইএস টা দরকার, কিন্তু অনেক ভার্সিটিতেই আছে এখনো টপ পজিশনে নেয় হয় আমার বাপ বা আমার দাদার লোকজন বসে আছে বিভিন্ন কোম্পানিতে, ওই জেনারেশন চলে যাবে, থার্ড জেনারেশন সব ওই জায়গায় যে বসবে, তখন দেখবেন আবার এমআইএস হচ্ছে ডিগ্রির মধ্যে করা লাগবে, এগুলো আছে আছে এমআইএস যে নাই এরকম না। নর্থ সাউথে আছে কিনা শিওর না। নর্থ সাউথের পাশে আইইউবি আছে। আমি তো দেখেন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এরকম, আমি ডিটেইল খুব বেশি লেন্থি করছি না, যাতে একটা কোশ্চেন আপনাদেরকে দেখে যে যাতে এই নোটটা আপনারা একটু পড়েন। আমি ওই ইয়ারটিতে আপলোড করে দিব, আপনার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। আর যারা রেজিস্ট্রেশন এখনো করেনি তারা কারো থেকে কালেক্ট করে নিয়ে, ঠিক আছে, কারো থেকে কালেক্ট করে দিলেই হচ্ছে যে ওই ইয়ারটি থেকে ডাউনলোড করে আপনি নিয়ে নিলেন। Then discuss the main function of management information system and how they aid in improving organizational efficiency and effectiveness. Provide real-world example of each function. So, কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করেন যে আমার এটা কি জানা দরকার। আপনার যদি মনে হয় যে না এই কোশ্চেন তো জানা দরকার, you then read this answer. Just ছোট করে, খুব বেশি লেন্থি না। দেখেন প্রত্যেকটাই 5-7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টের সাথে 7টা এক্সাম্পল দেওয়া আছে। সো এটা আমার মনে হয় যে আপনাদের জন্য অনেক হবে আর কি, ইনফরমেটিভ হবে। হ্যাঁ দিদি এবারে দিদি অফকোর্স আপনাদের দেওয়ার জন্য রিসোর্স শেয়ার করার জন্য ভাই। এটা যদি 5 জন করেন, হ্যাঁ না এটা তো একটু আগেই বললাম ভাই, আপনি খেয়াল করেননি আমার কথা, যে আমি তো আপনাদের ইয়ারপিতে দিয়ে দিব, যে ইয়ারপিতে রেজিস্টার্ড নাই সেও অন্য যার মতো দেখলেন কে রেজিস্টার্ড আছে তার থেকে নিয়ে নিয়ে। দেন 3 নম্বর কোশ্চেনে বলছি describe the different types of information that MIS generates for various levels of management within an organization, যেমন স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল এন্ড অপারেশনাল। 3 রকমের নাম আমরা উপরে দেখলাম, ওই 3 রকমের কথা বলা হচ্ছে। and how does each level of management use this information for decision making? এই 3 ধরনের মধ্যে কোন লেভেলে কিভাবে ডিসিশন নেওয়ার জন্য ম্যানেজমেন্ট করবে, অ্যাপ্লাই করবে, সেইগুলি নিয়ে একটু আলোচনা করা আছে। দেখেন যে ফার্স্টে স্ট্র্যাটেজিক লেভেল, এখানে টাইপস অফ ইনফরমেশনগুলি কি হতে পারে আমি রিড আউট করছি না। তারপরে ট্যাকটিক্যাল লেভেলে মধ্যে কি আছে সেখানে টাইপ অফ ইনফরমেশনগুলি কি হতে পারে। এন্ড থার্ড হচ্ছে অপারেশনাল লেভেল, এবং সেখানেও টাইপ অফ ইনফরমেশন এবং ইউজ অফ ইনফরমেশন প্রত্যেকটা ক্ষেত্রেই দেওয়া আছে। সো এরকম ভাবে আপনি যদি অ্যাট দ্য এন্ডে আসেন, আমি বেশ কিছু কোশ্চেন, এটা প্রথম দিকে কয়েকটা এমআইএস এর, তারপরে মনে হয় 6 বা 7 নম্বর কোশ্চেন থেকে আমাদের পিওর নেটওয়ার্কিং এ চলে আসবে আর কি। তারপরে যে অ্যাডভান্টেজেস অফ এমআইএস, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এমআইএস, এইটা আপনি বলতে পারেন স্যার এটা তো আমার নেটওয়ার্ক কোর্সের সাথে যায় না। ভাই নেটওয়ার্ক কোর্সের সাথে না গেলেও এই জিনিসগুলি আপনার জানতে হবে। আপনার পার্সোনাল ইন্টারেস্টে জানেন, যখন পরীক্ষার সাজেশন চাবেন আমি এখান থেকে কিছু কম করে দেব, কিছু টপিক বেস দিয়ে দেব, ওই টপিকগুলি কভার করলে হবে। বাট প্রথম যে 4-5টা কোশ্চেন আছে, এটা যে এতক্ষণ যেরকম বললাম আপনাদের স্বার্থেই আপনাদের জানতে হবে, বিকজ ইউ নিড টু গিভ সাম অ্যান্সার টু আদার্স, যে হোয়াই উই রিড। এই যে রাজনকে যদি জিজ্ঞাসা করা হয়, রাজন তুমি তো এমআইএস শেষ করলা, আচ্ছা এমআইএস কি, পড়ে কি হলো? হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিছু প্রশ্নের এখানে উত্তর আছে, এগুলি দেখতে হবে। না এগুলি এই যে দেখো না এইটা নলেজেবল কিছু জিনিস নিজেকে তো ডেভেলপ করতে হবে না। তো আমি নিজের ট্র্যাকের কথাবার্তা জানবো, ঠিক আছে, তারপরেও আপনার আউট নলেজ অনেক কিছু করে, আমরা রাজনীতি সম্পর্কে জানি, আমরা খেলাধুলা সম্পর্কে জানি। সো আপনারা একটা সাবজেক্টের উপরে ডিগ্রি নিচ্ছেন, হ্যাঁ, এমবিএ ইন মেজর ইন এমআইএস বা এমবিএ ইন এমআইএস, তাহলে আপনি এমআইএস সম্পর্কে ভালো করে বলতে পারতে হবে। এমআইএস এর এমআইএস এর মধ্যে কি আছে সেগুলি ফার্স্ট 3টা কোশ্চেন দেখেন, 3টা বা 4টা কোশ্চেন দেখেন, এতটুকুই এর মধ্যে আই কলেজে পেয়ে যাবেন। আর তারপর থেকে কোশ্চেনগুলি থেকে পিওর নেটওয়ার্কিং এর কি বেসিক্যালি স্যার এই 3টা কোশ্চেনই লাগবে, বিকজ হচ্ছে এমআইএস এ যারা এমবিএ করে যাবে তাদের কাছ থেকে যদি প্রোগ্রামিং আসলে করবে না,
নো জিনিস অফকোর্স নট, তাদেরকে কেউ বলবেও না তুমি নেটওয়ার্ক সেটআপ করো, নেটওয়ার্কে কাজ করো, হ্যাঁ, তাকে তুমি বলবেও না জিনিসটা বুঝো। নেটওয়ার্ক সেটআপ করো, তাকে হয়তো একটা ডেটাবেসের কাজ দেওয়া যেতে পারে, হ্যাঁ। তাই না? তাহলে আপনাকে নেটওয়ার্ক সেটআপের ডিটেইলস না জানলেও চলছে, বাট আপনাকে নেটওয়ার্কের ভিতরে কিভাবে কাজ করে, ডেটা আদান প্রদান হয় সেই যে বিষয়টা জানতে এক্সপার্ট হবে। সে কাজ করলে যেন আমি বুঝতে পারি যে সে কি কারণে কি কাজটা করতেছে। দেখেন যে ওই 3টা কোশ্চেন ইন্টারেস্টিং কোশ্চেন দেখেছি, এরকম আরো 2-3টা কোশ্চেন আছে। যে 4 নম্বরটা 5 থেকে গেল নাম্বার 5। আচ্ছা, এরপর আপনার আসছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম এনএমএস সেই বিষয়টা কি সেটাও একটু এখানে দেওয়া আছে, পয়েন্ট পয়েন্ট আকারে ছোট ছোট করে দিয়েছি, নোটটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আই হোপ ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিই।